হাই স্টুডেন্টস, আজকে এখন আমরা বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশন অ্যান্ড এর যেটা সে মানে 12 নম্বর চ্যাপ্টারের। এর আগে আমরা বায়োটেকনোলজির ফার্স্ট চ্যাপ্টার পড়েছি, প্রিন্সিপাল অ্যান্ড প্রসেস। তারপর বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের ফার্স্ট পার্ট হয়ে গেছে আলোচনা। সেকেন্ড পার্টে হচ্ছে আমাদের আজকে যে টপিক, বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশন ইন মেডিসিন। ওকে, বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন মেডিসিনের ক্ষেত্রে কী কী অ্যাপ্লিকেশন এর আছে, ওকে, কোথায় কোথায় করা হয়, যা আছে এনসিইআরটিতে, সেগুলো আমরা এখন বুঝবো। ওকে, তো আশা করছি তোমরা এর আগের ভিডিওটা দেখেছো। ওকে, যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে বায়োটেকনোলজি এই অ্যাপ্লিকেশন, ওকে, বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন এই চ্যাপ্টার, ওকে, প্লেলিস্ট করা আছে, ওখানে পেয়ে যাবে, তোমরা ওখান থেকে দেখে নাও। ওকে, তাহলে বুঝতে পারবে ক্লিয়ার। তো মেডিসিনের ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন কী বলেছে এনসিইআরটি, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু পয়েন্টগুলো মনে রাখতে হবে যেগুলো এনসিইআরটিতে আছে এবং যেগুলো থেকে কোশ্চেন আসবে নিটে। ওকে, তাহলে বায়োটেকনোলজি যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রসেস ইজ মেড দ্য ইমেন্স ইম্প্যাক্ট। দেখো, হেলথ কেয়ার সিস্টেমের ক্ষেত্রে বলছে এটা প্রচুর, মানে এখান থেকে অ্যাকচুয়ালি দেখো বায়োটেকনোলজিকে কাজে লাগিয়ে তো বিভিন্ন যে মেডিসিন, ভ্যাকসিন সব কিছু যে তৈরি করা হচ্ছে, বুঝতে পারছো, বিভিন্ন বায়োটেকনোলজির অবদান এখন বর্তমানে মডার্ন যুগে মানে ভেরি ভাস্ট, হিউজ। ওকে, এই যে থেরাপিউটিক ড্রাগস মেডিসিন তৈরি করছে। ফার্দার রিকম্বিনেন্ট থেরাপিউটিক্স ডোন্ট ইন্ডিউস আনওয়ান্টেড ইমিউনোলজিক্যাল রেসপন্স as is common in case of similar products isolated from non-human resources at present. About দেখো এখানে 3 recombinant therapeutics have been approved for human use the world over. In India 12 of this presently being marketed. ভেরি ইম্পর্টেন্ট, এখানে যে একটা ডাটা দিয়েছে যে বর্তমানে বায়োটেকনোলজির মাধ্যমে পুরো পৃথিবীতে, ওকে, ওয়ার্ল্ডে হচ্ছে 30টা রিকম্বিনেন্ট থেরাপিউটিক্স মানে ড্রাগস তৈরি করা হয়েছে। ওকে, যেগুলো হচ্ছে মানুষের ইউজফুল, ওকে, মানুষরা ইউজ করছে। ওকে, তার মধ্যে 12টা হচ্ছে ইন্ডিয়াতে এখন পাওয়া যায়, ওকে, অ্যাভেলেবেল। তাহলে এটা মনে রাখবেন, এটা আসবে, কোশ্চেন আসতে পারে। এরপরে আমাদের এখানে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড যে ইনসুলিন তৈরি করা হয় কীভাবে, এই যে বায়োটেকনোলজি কাজে লাগিয়ে এখন বর্তমানে ইনসুলিন তৈরি করা হয়। ওকে, আগে হচ্ছে ইনসুলিন আলাদাভাবে তৈরি করা হতো যখন বায়োটেকনোলজি এত ডেভেলপ ছিল না। ওকে, এখানে এই যে ম্যানেজমেন্ট অফ দ্য অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিস, দ্য ইনসুলিন। আচ্ছা, ইনসুলিন তোমরা কি জানো? ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে হরমোন। ইনসুলিন জানি আমরা একটা হরমোন। ইনসুলিনের কাজ কি? ইনসুলিন হচ্ছে আমাদের বডির যে গ্লুকোজকে হচ্ছে অ্যাবজর্ব করে। ওকে, আমরা যে খাবার খাচ্ছি, খাবার থেকে মানে কী পাচ্ছি আমরা? কার্বোহাইড্রেট থেকে যে গ্লুকোজ পাচ্ছি কি না, এই গ্লুকোজকে হচ্ছে আমাদের হচ্ছে সেলের মধ্যে অ্যাবজর্ব করে, শোষণ করে, মানে ও গ্লুকোজটাকে লাগায়, ওকে, বডিতে। কিন্তু ইনসুলিন হরমোন যদি কারো বডিতে শরীরে কমে যায়, তাহলে কি হচ্ছে, গ্লুকোজ হচ্ছে অ্যাবজর্ব হবে না, শোষিত হবে না, বডির মধ্যে সেলের মধ্যে ঢুকবে না। ওকে, তাহলে কী হবে, আচ্ছা, ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, বুঝতে পেরেছো? এই ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া, ব্লাড এবং তখন ইউরিনের মাধ্যমে গ্লুকোজ বের হবে। এই ইনসুলিনের অভাবেই তখন কী রোগ হয়? ডায়াবেটিস মেলিটাস রোগ হয়, মধুমেহ রোগ হয়। ওকে, মানে ব্লাডের মধ্যে গ্লুকোজ পাওয়া যাবে, সুগার পাওয়া যাবে। ওকে, মানে বুঝতে পারছো ক্লিয়ার? তো এর ফলে তোমরা বিভিন্ন দেখবে যে ডায়াবেটিস পেশেন্টের মানে খিদা বেশি লাগে, খিদা বেশি লাগে। ওকে, মানে খিদা বেশি লাগার কারণ কেন? ইনসুলিনটা হচ্ছে সেলের মধ্যে, মানে ইনসুলিনের কাজ গ্লুকোজটাকে অ্যাবজর্ব করা। সেল মানে এনার্জি কার দরকার? গ্লুকোজ কার দরকার? সেলের। তো সেলের মধ্যে গ্লুকোজ যাচ্ছে না, ঢুকছে না। তো ইনসুলিন নেই, ইনসুলিনের ঘাটতি, ইনসুলিনের অভাব। ওকে, আর ওই কাজটা করায় কে? ইনসুলিন হরমোন। ওকে, তো ওই জন্য মানে খিদাটা বেশি পায়। ওকে, তারপর হয়তো 30টা পাবে, জল 30টা পায়। ওকে, আর ইউরিনের মাধ্যমে ইউরিন বেশি পায়। ওকে, এই গ্লুকোজ শোষিত হয় না বডিতে। ওকে, পলিইউরিয়া হয়ে যায়, 3টে রোগ হয়ে যায়। পলিডেপসিয়া, তৃষ্ণা পায় বেশি। ওকে, তারপর হচ্ছে পলিফ্যাজিয়া, ক্ষুধা বেশি পায়। ওকে, হাঙ্গার। ওকে, তাহলে এখানে দেখো, আমাদের এখানে জানবো যে ইনসুলিন কীভাবে তৈরি করা হচ্ছে। এগুলো এক্সট্রা আমি একটু ইনফরমেশন বললাম যে দ্য আইসোলেট ইউজ ইনসুলিন ফ্রম দ্য আদার। আগে হচ্ছে কি, পুরনো মানে অনেক যদি বলি আগের টাইমে ইনসুলিন হচ্ছে অন্য প্রাণী থেকে নেওয়া হতো।
ওকে, এক্সট্রাক্ট করা হতো। দেখো আচ্ছা, ইনসুলিনকে তোমরা জানো, যাদের বাড়িতে হয়তো যদি থাকে ডায়াবেটিস পেশেন্ট, কী করা, ইনসুলিনকে ইনজেক্ট করা হয়, ইনজেকশনের মাধ্যমে নেওয়া হয়, মুখ দিয়ে খাওয়া হয় না। কারণ ইনসুলিন যে হরমোনটা হচ্ছে, হ্যাঁ, এই যে এখানে একটা কোশ্চেন দিয়েছে, ইনসুলিন ক্যান বি অরালি অ্যাডমিনিস্ট্রেটেড টু ডায়াবেটিস পেশেন্ট নো পিপল অর নট, হয় এটাকে মুখে খাওয়া হয় না, কারণ মুখে খেলে যে ইয়ে হয়ে যাবে, ডাইজেস্ট হয়ে যাবে, হজম হয়ে যাবে, ওকে, কাজই করবে না, কাজটাই তো নষ্ট হয়ে যাবে, মানে তুমি হজম করে ফেললে, ওকে, ইনসুলিনের যে কাজটার জন্য নেওয়া সেটা আর করতে পারবে না, ওকে, ওই জন্য ইনজেকশনের মাধ্যমে নেওয়া হয়। এটা কোশ্চেন আসতে পারে, ওকে। এখানে কিছু নেই, আমরা চলে আসবো যে ইনসুলিনের যে ব্যাপারটা এই জায়গায়, ওকে। বুঝতে পারলে ইনসুলিন হরমোন চ্যাপ্টারে আমাদের আছে, এটা অলরেডি তোমরা জানো। ইনসুলিন একটা হচ্ছে প্রোটিনধর্মী হরমোন। আর যদি স্পেসিফিকভাবে বলি, প্রোটিনের মধ্যে যে আমরা প্রোটিন জানি, প্রোটিন কী দ্বারা গঠিত, মানে অ্যামাইনো অ্যাসিড দ্বারা। অ্যামাইনো অ্যাসিডগুলো কী বন্ড গঠন করে, পেপটাইড বন্ড গঠন করে কি না। সো পেপটাইড জাতীয় হরমোন যদি বলে একবারে নির্দিষ্টভাবে বলি, ওকে। সো ইনসুলিন ইউজ ফর ডায়াবেটিস, ওকে, এই যে আর্লিয়ার এক্সট্রাক্টেড ফ্রম আগে। আচ্ছা, আরেকটা জিনিস, ইনসুলিন তোমরা জানো, ইনসুলিন হচ্ছে কোথা থেকে খরিত হয়, সিক্রেট কোথা থেকে হয়, আমাদের প্যানক্রিয়াস থেকে, অগ্নাশয় গ্রন্থি থেকে। অগ্নাশয় গ্রন্থির হচ্ছে যে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স, যে এই আইলেটের মানে আইল্যান্ডস দ্বীপের মতো যে দেখতে কোষ আছে আইলেটস, ওই কোষ থেকে, মানে বিটা কোষ থেকে, তাই কি না। হ্যাঁ, ইনসুলিন অগ্নাশয়ের বিটা কোষ থেকে খরিত হয়, ওকে, ল্যাঙ্গারহান্স ইয়ে থেকে, সেল থেকে। দেন আগে কী করা হতো আগের দিনে, এই গরুর আর হচ্ছে ষোঁড়ের, ক্যাটল অ্যান্ড পিগস, এদের হচ্ছে প্যানক্রিয়াস থেকে ইনসুলিনকে ইয়ে করা হতো, নেওয়া হতো, ওকে, বের করা হতো। দ্য ইনসুলিন ফ্রম অ্যান অ্যানিমেল সোর্স থ্রু দো কজ সাম পেশেন্ট টু ডেভেলপ অ্যালার্জি অ্যান্ড আদার টাইপস অফ রিয়াকশন টু দ্য ফরেন প্রোটিন। ইনসুলিন কনসিস্ট অফ, আচ্ছা দেখো, এই অন্য প্রাণীকে কেটে হত্যা করে ইনসুলিন বের করা হতো তাদের অগ্নাশয় থেকে, ওকে, এই মানে ডায়াবেটিস পেশেন্টদের জন্য ইউজ করার জন্য। কিন্তু এটা কি হতো, ও যেহেতু অন্য প্রাণীর দেহের ইনসুলিন, তো কারো ক্ষেত্রে এটা হচ্ছে অ্যালার্জিক, মানে সাইড এফেক্ট দেখাতো, অ্যালার্জিক ক্রিয়া করতো, ওকে। সো সেক্ষেত্রে একটা অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ ছিল, ওকে। এবং এত পেশেন্ট পুরো বিশ্বে ইনসুলিন, মানে এই কত, আর এই প্রাণীকে হত্যা করে ইনসুলিন কত হবে যোগান দেবে, তো এটা সম্ভব নয়। তো ইনসুলিন কনসিস্ট অফ টু শর্ট পলিপেপটাইড, দেখো এই জায়গাটা মনে রাখবে, তাহলে আগের দিনে কোথা থেকে নেওয়া হতো, ওকে, স্ল্যাটার্ড, মানে যেসব প্রাণীকে কাটা হতো, গরু, ক্যাটেল, ওকে, গবাদি পশু, আর হলো পিগ, শোরকে, ওকে, শুকর, ওকে, বললে যেটাকে, ওকে। অ্যান্ড ইনসুলিনের ক্ষেত্রে এখানে একটা গঠনের কথা বলেছি, ইনসুলিনের মধ্যে দুটো চেন থাকে, ওকে, টু শর্ট পলিপেপটাইড চেন থাকে, ওকে, একটা পলিপেপটাইড জাতীয় হরমোন, ওকে, চেন এ আর চেন বি, ওকে। এই চেন দুটো হচ্ছে লিঙ্কড থাকে ডাইসালফাইড ব্রিজ দ্বারা। এই যে দেখো এখানে একটা ইনসুলিন দিয়েছে, ওকে, এটা পুরোটা ইনসুলিন। এই যে ছোট দেখতে পাচ্ছ, এখানে বইয়ে তোমরা দেখবে এনসিআরটিতে দুটো করে সালফার আছে। এই যে এই বন্ডের মধ্যে দু ধরনের কী হচ্ছে, ডাইসালফাইড বন্ড, আবার ভিতরেও একটা সালফাইড বন্ড থাকে, ওকে। এটা এখানে মনে রাখবে ভালোভাবে, এখানে যে কোশ্চেন এইভাবে আসে, হ্যাঁ, ইন্টার ডাইসালফাইড বন্ড হচ্ছে দুটো, আর ভিতরের দিকে হচ্ছে একটা ডাইসালফাইড বন্ড আছে, ওকে। বইয়ে লক্ষ্য করবে, এনসিআরটিতে ভালোভাবে দেখবে, ওকে। তাহলে এটা কোশ্চেন আসছে অলরেডি, ওকে, ডাইসালফাইড বন্ড থাকে। ইন ম্যামলস ইনক্লুডিং হিউম্যান, ইনসুলিন ইজ সিনথেসাইজ অ্যাজ এ প্রো হরমোন। স্তন্যপায়ীদের ক্ষেত্রে কি হচ্ছে, ইনক্লুডিং যে হিউম্যানের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে ইনসুলিনটা সিনথেসাইজ হয়, ইনসুলিন যে সিনথেসাইজ হয়, ওখানে সংশ্লেষিত হয় প্রো হরমোন হিসেবে, লাইক এ প্রো এনজাইম প্রো হরমোন অলসো নিড প্রসিড। আচ্ছা, প্রো হরমোন মানে হচ্ছে কি, ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে প্রথমে, ওকে, সিনথেসাইজ হয়, ইনঅ্যাক্টিভ ফর্মে সিনথেসাইজ হয়, তারপর যখন অ্যাক্টিভ হয়, ওকে, বিফোর ইটস বিকামস ফুলি ম্যাচিওর অ্যান্ড ফাংশনাল হরমোনস, মানে ম্যাচিওর হওয়ার আগে, কার্যকরী হওয়ার আগে হচ্ছে এটা কি, প্রো একটা ফর্মে থাকে, যেটা ইনঅ্যাক্টিভ ফর্ম বলি আমরা, প্রো হরমোন ও প্রো এনজাইম, হুইচ কন্টেন্স এক্সট্রা, ওর মধ্যে যখনই প্রো হরমোন মানে ইনঅ্যাক্টিভ ফর্মে আছে, তার মধ্যে একটা এক্সট্রা চেন থাকে, ওকে, একটা সি পেপটাইড থাকে, ওকে। এখানে দেখতে পাচ্ছ তোমরা তিনটা কালার, লক্ষ্য করেছো, এই যে একটা কালার, এই একটা কালার, এটা একটা কালার, ওকে। এই যে এই কালারটা,
এটা হচ্ছে বি পেপটাইড, ওকে, আর এটা হলো এ পেপটাইড, ওকে, আর এই যে লক্ষ্য করো, সরি, এটা হলো তোমার এ পেপটাইড, ওকে, এটা বি পেপটাইড এই কালার অংশটা, আর এই যে পুরোটা এটা, ওকে, এটা হলো এই যে সি পেপটাইড। তো এই যে ফ্রি সি পেপটাইড, এই সি পেপটাইডটা হচ্ছে যে মানে সি পেপটাইড ম্যাচিওর ইনসুলিনের মধ্যে থাকে না, ওকে, এই জায়গাটা একটু ভালোভাবে বুঝতে হবে, কনসেপচুয়াল, ওকে। এই সি পেপটাইডটা এই অংশটা যে কার্যকরী ম্যাচিওর ইনসুলিনের মধ্যে এটা থাকবে না, মানে এটা যতক্ষণ আছে ততক্ষণ কি হবে, এই ইনসুলিনটা কি হচ্ছে, কাজ করতে পারবে না, ওকে, কার্যকরী নয় এই অংশটা। তাহলে এই অংশটা কখন সরে যাবে, যখন এই হরমোনটা, ইনসুলিন হরমোনটা কী হবে, ম্যাচিওর হয়ে যাবে। তো ম্যাচিওর হওয়ার পরই হচ্ছে কাজ করতে পারবে, ওকে। তো তাহলে কি করতে হবে, এটাকে হাঁটাতে হবে, তাই কি না, এই সি পেপটাইডকে হাঁটাতে হবে। তো সি পেপটাইডকে হাঁটানোর একটা প্রবলেম, সেটাও একটা ডিসঅ্যাডভান্টেজ কি না। সো এখানে বলছে যে সি পেপটাইড ইজ নট প্রেজেন্ট ইন ম্যাচিওর ইনসুলিন অ্যান্ড রিমুভ ডিউরিং ম্যাচুরেশন ইন্টু ইনসুলিন, ওকে, রিমুভ হয় ম্যাচিওর যখন হয়। দ্য মেইন চ্যালেঞ্জ ফর প্রোডাকশন অফ ইনসুলিন ইউজিং আরডিএনএ টেকনোলজি ওয়াজ গেটিং ইনসুলিন। তো এই যে ডিএনএ টেকনোলজি, রিকম্বিনেন্ট যে ডিএনএ টেকনোলজি প্রসেসকে কাজে লাগিয়ে, এটাই একটা বড় প্রবলেম ছিল যে এই প্রো ইনসুলিনটাকে ইনসুলিনে তৈরি করা, ওকে, মানে ইনঅ্যাক্টিভ ফর্ম থেকে অ্যাক্টিভ ফর্মে তৈরি করার জন্য একটা সমস্যা। তো এইটা সমস্যা দূর করার জন্য প্রথম 1983 সালে ইলি লিলি নামে একটা কোম্পানি, আমেরিকান কোম্পানি, প্রিপেয়ার 2 ডিএনএ সিকোয়েন্স, দুটো আলাদা ডিএনএ সিকোয়েন্স তৈরি করে করসপন্ডিং টু এ অ্যান্ড বি, এ আর বি পেপটাইড পলিপেপটাইড চেনের সাপেক্ষে দুটো সিকোয়েন্স তৈরি করে অ্যান্ড চেইনস অফ হিউম্যান ইনসুলিন অ্যান্ড ইন্ট্রোডিউস দ্যাম ইন প্লাজমিডস টু ই কোলি to a produce insulin chain. A and B were produced separately and extracted and combined by creating disulfide bond to form human insulin, ওকে। আর হিউম্যান ইনসুলিনকে হিমিউলিন বলা হয়, এখানে নামটা দেয়নি কেন, হিমিউলিন, ওকে। সো দেখো এখানেই যে ইলি লিলি কোম্পানিটা কী করলো, সালটা মনে রাখবে, সালটা আসবে, এই কোম্পানিটার নাম, ওকে, ইলি লিলি আমেরিকান কোম্পানি, কী করেছিল, দুটো সিকোয়েন্স তৈরি করেছে এ বির, ওকে। তারপর কি করেছে, তারা কি করেছে, এই প্লাজমিড ভ্যাক্টরের সাহায্যে যে ই কোলি ব্যাকটেরিয়া, এস্টেরিকিয়া কোলি, ওকে, এই ব্যাকটেরিয়ার মধ্যে, এই হোস্টের মধ্যে ট্রান্সফার করেছে, ওকে, এজেন্টটা। তো এই ব্যাকটেরিয়া সিনথেসাইজ হচ্ছে, এই ব্যাকটেরিয়া ডিভাইড হওয়ার সময়, মাল্টিপ্লাই হওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, ইনসুলিন তৈরি হচ্ছে, দুটো চেন তৈরি হচ্ছে, এ আর বি চেন তৈরি হলো এই ব্যাকটেরিয়ার মধ্যে। তারপর এই ব্যাকটেরিয়া থেকে হচ্ছে এই বি, আমাদের এই দুটো চেনই তো লাগবে কি না, এ চেন, এ পলিপেপটাইড চেন, আর হলো বি পলিপেপটাইড চেন লাগবে, মানে ম্যাচিওর মানে কার্যকরী ফাংশনাল ইনসুলিন তৈরি করার জন্য। সি পেপটাইড তো লাগবে না, এটা হচ্ছে এটার জন্য তো ইনঅ্যাক্টিভ তৈরি হয়ে থাকছে, ওকে না। সো তারা কী করছে, এই শুধু এই দুটো চেন ডাইরেক্টলি এই ব্যাকটেরিয়ার মাধ্যমে প্রডিউস করে, ওকে, সেপারেট করে, তারপর আবার পরে এই দুটোকে কী করেছে, এ আর বিকে যুক্ত করে দিয়েছে, এ বি যুক্ত করে দিয়ে কী করেছে, কার্যকরী হিউম্যান ইনসুলিন তৈরি করে ফেলেছে, ওকে। সো ইম্পর্টেন্ট একটু এখানে কনসেপ্ট ছিল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার, ওকে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চিন কী কী আসবে, তাহলে কোশ্চিন আসবে যে এই যে ইনসুলিন হরমোনে কী থাকে, দুটো পলিপেপটাইড চেন থাকে, ওকে, ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে এই পলিপেপটাইড চেন দুটো, ওকে, ভিতরের দিকেও একটা থাকে, ওকে, যখন ইনঅ্যাক্টিভ ফর্মে থাকতেছে একটা থাকে, আর এই এদের মাঝখানে হচ্ছে দুটো থাকে, ওকে, তিনটা চেন আছে একটা। তো সি যখন যখন হচ্ছে ইনসুলিনের মধ্যে সি পেপটাইড থাকবে, সি চেন থাকবে, সেটা কী হবে, ইনঅ্যাক্টিভ ফর্ম, ওকে, যখন, বুঝতে পারলে। তারপর কোশ্চিন আসবে হচ্ছে এই যে ইলিলি কোম্পানি, ওকে, কী করলো, ক্লিয়ার, এই টপিক খতম, টপিক শেষ, খতম হয়ে গেলো, ওকে। এখন নেক্সট যে টপিক, জিন থেরাপি, ওকে, মানে এই বায়োটেকনোলজিক্যাল যে অ্যাপ্লিকেশন, বায়োটেকনোলজির প্রয়োগ একটা হলো জিন থেরাপি। জিন থেরাপি কী বলেছে, ইফ এ পারসন ইন বর্ন উইথ এ হেরিডিটারি, এই জিন থেরাপিটা কার ক্ষেত্রে প্রয়োগ করা হয়, হেরিডিটারি ডিজিজ, ওকে, জিনগত জেনেটিক ডিসঅর্ডার যার মধ্যে আছে, ক্যান এ কারেক্টিভ থেরাপি বি টেকেন ফর সাচ এ ডিজিজ, জিন থেরাপি ইজ অ্যান অ্যাটেম্পট টু ডু দিস। জিন থেরাপি ইজ এ কালেকশন অফ মেথড, মানে এটা একটা জটিল প্রসেস, ওকে, কালেকশন অফ মেথড বলছে, অনেকগুলো প্রসেস করা হয় একসঙ্গে, দ্যাট অ্যালাউস কারেকশন অফ এ জিন ডিফেক্টস দ্যাট হ্যাজ বিন diagnosed in a child or embryo.
তাহলে দেখো এখানে জিন থেরাপি কাজে লাগার জন্য জেনেটিক ডিফেক্ট যদি থাকে এবং এটা আর্লি স্টেজেই করা হয়, কথা চাইল্ডে ছোট যখন বাচ্চাদের ক্ষেত্রে অথবা ইমব্রায়ু, ওকে, ভ্রূণের ক্ষেত্রেই, বুঝতে পেরেছো? ওকে, যত আর্লি স্টেজে করবে তত হচ্ছে বেনিফিশিয়াল হবে এবং কার্যকরী হবে, ওকে, জিন থেরাপি। হ্যার জিনস আর ইনসার্টেড ইনটু এ পারসনস সেলের মধ্যে ইনসার্ট করা হয়, ওকে, and tissue to treat a disease. Correction of the genetic defect involves delivery of normal genes into the individuals or embryo to take over the function of and compensate for the non-functional gene. মানে নন ফাংশনাল জিনটাকে কী করা হয়, কারেক্ট করা হয়, ওকে, তাকে জিন থেরাপির মাধ্যমে কী করা হয়, মডিফাই করে ঠিক করা হয়, ওকে। তাহলে এখানে একটা কেস দিয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট কোশ্চিন আসবে যে জিন থেরাপি কার ক্ষেত্রে করা হচ্ছে, হেরিডিটারি ডিজিজের ক্ষেত্রে, ইম্পর্টেন্ট কোশ্চিন এটাই, ওকে, জিনগত ডিজিজ, ওকে, বা জেনেটিক প্রবলেম কোনো, ওকে। দেখো এখানে ফার্স্ট ক্লিনিক্যাল জিন থেরাপি, যে ক্লিনিক্যাল জিন থেরাপি প্রয়োগ করা হয়েছিল, ওকে, এটা হলো 1990 সালে 4 বছরের একটা 4 years old গার্ল উইথ অ্যাডিনোসিন ডাইঅ্যামিনেস ডিফিসিয়েন্সি। 4 বছরের একটা ছোট্ট মেয়ের, ওকে, তার শরীরে কী হয়েছিল যে এডিএ একটা যে এনজাইম আমাদের দেহে, অ্যাডিনোসিন ডাইঅ্যামিনেস এনজাইমটার ডেফিসিয়েন্সি ছিল, ওকে। দিস এনজাইম ইজ ক্রুশিয়াল ফর অফ দ্য জিন অফ অ্যাডিনোসিন ডাইঅ্যামিনেস। এই যে এনজাইমটা, এটা হচ্ছে, সরি এখানে দেখো এই জায়গায়, দিস এনজাইম ইজ ক্রুশিয়াল ফর দ্য ইমিউনো সিস্টেম। এই এনজাইমটা, অ্যাডিনোসিন ডাইঅ্যামিনেস যে এনজাইমটা, এটা হচ্ছে আমাদের যে ইমিউনো সিস্টেম আছে কি না, সেটার মানে কার্যকারিতার জন্য ভেরি ভেরি মানে ভাইটাল রোল প্লে করে, ওকে। দিস ডিসঅর্ডার ইজ কজড ডিউ টু দ্য ডিলিশন অফ দ্য জিন অফ অ্যাডিনোসিন ডাইঅ্যামিনেস, ওকে। সো এই যে ডিসঅর্ডারটা, ওকে, কারণ কি, এই ডিসঅর্ডার কারণ হচ্ছে তাহলে কিসের জন্য, এই অ্যাডিনোসিন ডাইঅ্যামিনেস ঘাটতির জন্য, ওকে। ইন সাম চিলড্রেন এডিএ ডেফিসিয়েন্সি ক্যান বি কিউরড বাই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। এখন এই অ্যাডিনোসিন ডাইঅ্যামিনেসের যে এনজাইমটা ডেফিসিয়েন্সি মানে প্রবলেমটা দূর করা যায়, ওকে, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে, ওকে, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হবে, ফার্স্ট মনে রাখবে, এটা কোশ্চেন আসে, ওকে। ইন আদার ইট ক্যান বি ট্রিটেড, আর অন্য বাই এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি। আরেকটা প্রসেস হলো যে এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে, ওকে। ইন হুইচ ফাংশনাল ডিএনএ নয়, এডিএ ইজ গিভেন টু দ্য পেশেন্ট বাই ইঞ্জেকশন। এডিএটা কী করা হয়, এখানে ইঞ্জেকশন করা হয়, ওকে। বাট the problem with both these approaches that they are not completely কিউরেটিভ। ভেরি ইম্পর্টেন্ট, এখানে যে দুটো প্রসেস বললো, একটা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন আর হলো এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি, এই দুটোই হচ্ছে যে 100% যে মানে মেথডগুলো কমপ্লিটলি কিউরেবল নয়, ওকে, মানে সম্পূর্ণভাবে সারবে না। অ্যাজ এ ফার্স্ট স্টেপ টুয়ার্ডস জিন থেরাপি, লিম্ফোসাইটস ফ্রম দ্য ব্লাড অফ দ্য পেশেন্ট আর গ্রোন ইন এ কালচার আউটসাইড দ্য বডি। তাহলে এখানে কী করা হয়, এট ফার্স্ট স্টেপ কী করা হয় টুয়ার্ডস জিন থেরাপির ক্ষেত্রে, লিম্ফোসাইট, আমাদের যে ব্লাডের মধ্যে লিম্ফোসাইট আছে কি না, হোয়াইট ব্লাড সেল, ওকে, কারণ হোয়াইট ব্লাড সেল আর যেগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকা কী করে আমাদের ইমিউনি সিস্টেমের সঙ্গে ডিফেন্স মেকানিজমের সঙ্গে যুক্ত আছে কি না, এই যে লিম্ফোসাইট করা হয় পেশেন্টের দেহ থেকে, ব্লাড থেকে হচ্ছে লিম্ফোসাইট কালেক্ট করা হয়, ওকে, অ্যান্ড এগুলোকে গ্রো করা হয় কোথায়, আউটসাইড ল্যাবে, আউটসাইডে গ্রো করা হয়, ওকে, বডির বাইরে। অ্যান্ড ফাংশনাল এডিএ, ওকে, অ্যাডিনোসিন ডাইঅ্যামিনেস অ্যান্ড সিডিএনএ কমপ্লিমেন্টারি ডিএনএ, ওকে, ইউজিং এট। আচ্ছা এখানে দেখো অ্যানিমেলের ক্ষেত্রে কী হচ্ছে, ভ্যাক্টর লাগবে কি না, এই যে রেট্রোভাইরাল ভ্যাক্টর ব্যবহার করা হয়, ভেরি ইম্পর্টেন্ট, এটা কোশ্চিন আসবে, মনে রাখবে, রেট্রোভাইরাস ব্যবহার করা হয়, ওকে। ট্রান্সফার তো এমনি হবে না, ওকে, বডি থেকে বের করে, ওকে, ইজ দেন ইন্ট্রোডিউস ইন্টু দিস লিম্ফোসাইট হুইচ আর সাবসিকুয়েন্টলি রিটার্ন টু দ্য পেশেন্ট, ওকে, এই ভ্যাক্টরটাকে বের করে, রেট্রোভাইরাল ভ্যাক্টর। অ্যান্ড হাউ এভার অ্যাজ দিস সেলস আর নট ইমমর্টাল, দ্য পেশেন্ট রিকোয়ার পিরিয়ডিক ইনফিউশন অফ সাচ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড লিম্ফোসাইটস। এই যে জেনেটিক্যালি যে মডিফাইড করা হলো, মানে পেশেন্টের বডি থেকে কী করা হয়েছিল বলতো, লিম্ফোসাইটটাকে কালেক্ট করা হলো, কালেক্ট করে সেটাকে মডিফাই করে ভ্যাক্টরের সাহায্যে আবার
তার বডির মধ্যে প্রবেশ করে দেওয়া হলো। ওকে, বুঝতে পারছিস? So however, if these genes isolated from marrow cells, এই যে বোন ম্যারো সেলস থেকে আইসোলেট করা হয়েছিল, and producing ADA is introduced into the cell at an early embryonic stage, it could be permanent cure. ওকে, আচ্ছা, এটাও পার্মানেন্ট মানে সম্পূর্ণভাবে এটার এই প্রসেসটার মাধ্যমে সারানো সম্ভব, সেটা কখন? যদি আর্লি এমব্রায়োনিক স্টেজে করা হয়। ওকে, মানে ভ্রূণ দশায় এবং খুব মানে আগে। ওকে, ফার্স্ট স্টেজেই করতে হবে, তাহলে পার্মানেন্ট কিওর হবে। তাহলে এখান থেকে কোশ্চিন আসে হচ্ছে ফার্স্ট যেটা করা হয়েছিল, সালটা মনে রাখতে হবে, 4 বছরের একটা মেয়ের ক্ষেত্রে করা হয়েছিল। এই যে ADA ডেফিসিয়েন্সির জন্য জিন থেরাপি প্রথম প্রয়োগ করা হয়েছিল। তিনটা প্রসেসের এখানে তাহলে কথা বলেছে। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপিতে পুরোপুরি কিওর হয় না। ওকে, কিন্তু হচ্ছে যে এটা যে লিম্ফোসাইট যেটা মানে যে WBC কালেক্ট করা হয় পেশেন্টের ব্লাড থেকে, ওকে, সেটাকে কালেক্ট করে বাইরে হচ্ছে ল্যাবে সেটাকে গ্রো করা হয়। ওকে, এবং ওটাকে মডিফাই করা হয় জিন থেরাপির মাধ্যমে, মডিফাই করে সেটা আবার ভ্যাক্টরের সাহায্যে, এই যে রেট্রোভাইরাস যেটা প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয় কি না, বাহক লাগবে, সেটার মাধ্যমে আবার ওই পেশেন্টের মাধ্যমে পেশেন্টের দেহে করা হয়, রিটার্ন করে দেওয়া হয়। ওকে, ইনজেক্ট করা হয়। বুঝতে পেরেছিস? সো ভেরি ইম্পর্টেন্ট টপিক। ওকে, জিন থেরাপি। তারপরে নেক্সট টপিক আমরা পড়ব, সেটা হলো মলিকুলার ডায়াগনোসিস। ওকে, মলিকুলার আণবিক যে ডায়াগনোসিস মানে জানি ডায়াগনস্টিক সেন্টারে যাস। ওকে, রোগ নির্ণয় করা। ওকে, সো দেখো, ইফেক্টিভ ট্রিটমেন্ট অফ ডিজিজ অ্যান্ড আর্লি ডায়াগনোসিস, আন্ডারস্ট্যান্ডিং ইটস প্যাথোফিজিওলজি is very important. Pathophysiology. Okay, using conventional method of diagnosis, serum and urine analysis, early detection is not possible. Okay, recombinant DNA টেকনোলজির ক্ষেত্রে দেখো এখানে কি যে কনভেনশনাল যে ডায়াগনোসিস করা হয়, যে রোগ যে নির্ণয় টেস্ট যে করা হয় কি না, ওকে, সেটা যে সিরাম টেস্ট করা হয়, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট করা হয়, অ্যানালাইসিস করা হয়। ওকে, তো দেখো কনভেনশনাল মেথডে কী হচ্ছে যে আর্লি মানে খুব তাড়াতাড়ি আর্লি স্টেজের রোগকে হচ্ছে কী করা হয়, ধরা যায় না। এখন মডার্ন যুগে অনেক উন্নত মানের বিভিন্ন টেকনোলজি এসেছে কি না, বুঝতে পারছিস? যেমন এখন শুনবি MRI, CT স্ক্যান, ওকে, আরও পেট স্ক্যান, আরও কত নতুন নতুন যে মানে রোগ নির্ণয় করে গিয়ে যে প্রসেস আসছে, টেস্ট আসতেছে কি না, এইসব কিন্তু আগে এগুলো ছিল না। কিন্তু এখন তার থেকে ওই যে এই বায়োটেকনোলজি ডেভেলপ হওয়ার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, বা এখন হচ্ছে, ওকে, যেমন রিকম্বিনেন্ট DNA টেকনোলজির মাধ্যমে কী হচ্ছে, আর্লি স্টেজেই কোনো হচ্ছে কি রোগকে ডিটেক্ট করা যাবে। এই রিকম্বিনেন্ট DNA টেকনোলজি যে পলিমারেজ চেন রিয়াকশান PCR যেটা, ওকে, যেমন এই যে করোনা ভাইরাসের ক্ষেত্রে করা হচ্ছে PCR, RT-PCR টেস্ট। ওকে, এনজাইম লিঙ্কড ইমিউনোসরভেন্ট অ্যাসে, ইলিজা, এই যে ইলিজার মাধ্যমে যেটা এইডস রোগ ডিটেক্ট করা হয়, HIV। ওকে, আর সাম অফ দ্য টেকনিক্স দ্যাট সার্ভ দ্য পারপাস অফ আর্লি ডায়াগনোসিস। ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি বলছে, এই যে প্রসেসগুলো তাহলে রিকম্বিনেন্ট DNA টেকনোলজি, পলিমারিজ চেন রিয়াকশান, ওকে, ইলিজা টেস্ট, এগুলোর মাধ্যমে হচ্ছে কোনো রোগকে কী হচ্ছে আর্লি স্টেজেই কী করে ডায়াগনোস করা যায়। ওকে, বুঝতে পেরেছিস? ভেরি ইম্পর্টেন্ট, তাহলে মনে রাখতে হবে। Presence of a pathogen, bacteria, virus is normally suspected only when the pathogen has produced a disease symptoms. By this time, the concentration of pathogens is already very high in the body. However, very low concentration of a bacteria or virus at a time when the symptoms of the disease are not yet visible can be detected by amplification of their nucleic acid by PCR. আচ্ছা, দেখো যখন আমাদের ডিজিজকে নির্ণয় করার জন্য কি যে টেস্ট করতে হবে, কিন্তু এখানে কি বলছে যে যখনই কোনো প্যাথোজেন কোনো মানে রোগ সৃষ্টি করে কি না, কারো বডিতে ধরো অ্যাটাক করেছে, তো লক্ষণটা প্রথম দিকেই কীভাবে করা যাবে, নির্ণয় করা যাবে, ডায়াগনোস করা যাবে, সেক্ষেত্রে প্রথম দিকে কেন লক্ষণ প্রকাশ পায় না, সেক্ষেত্রে কী হচ্ছে ইনফেকশনটা কম থাকে। ওকে,
ইনফেকশনটা কম থাকে যখনই দেরি হয়ে যায় কি না, দীর্ঘ একটা রোগ যখন দীর্ঘদিন ধরে কারো শরীরে যদি রোগ থাকে, সেই রোগটা ইনফেকশনটা বেশি হওয়ার জন্য বেশি লক্ষণ প্রকাশ পায়। ও কিন্তু প্রথমে কী হতো অতটা ধরা সম্ভব নয়, কিন্তু এই যে প্রসেসগুলো উন্নত, ওকে, বায়োটেকনোলজির যে প্রসেসগুলো, এগুলো হচ্ছে কি প্রথম দিকেই ধরতে পারবে। সেটা কি করবে, যে ডিএনএ যে মলিকিউলটাকে এখানে কী করবে, অ্যাম্পলিফাই করবে। ওকে, যে পিসিআর টেস্টের মাধ্যমে কি হচ্ছে, ধরো যে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস যে সব প্যাথোজেনগুলো অ্যাটাক করেছে, তাদের নিউক্লিক অ্যাসিডটাকে কী করা হয়, অ্যাম্পলিফাই করা হয়। ওকে, বাড়ানো হয় সংখ্যাটা। আগের চ্যাপ্টারে পড়েছি, ওকে, অ্যাম্পলিফিকেশন পলিমারের চেন রিয়াকশনের মাধ্যমে। ওকে, তো সেই জন্য এটা ধরা পড়ে যায়। ওকে, পিসিআর ইজ এ নাও রুটিনলি ইউজ। এই যে পিসিআর কিসের জন্য টেস্ট করা হয়, এইচআইভির জন্য, এইডস রোগের, হ্যাঁ, অ্যান্ড এইচআইভি পেশেন্ট, যে এইচআইভি সাসপেক্টেড এইডস পেশেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ বিং ইউজ টু ডিটেক্ট মিউটেশনের ক্ষেত্রেও ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে। হ্যাঁ, ইন সাসপেক্টেড ক্যান্সার পেশেন্ট, ওকে, ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে পিসিআর করা হয়। ইট ইজ পাওয়ারফুল টেকনিক টু আইডেন্টিফাই মেনি আদার জেনেটিক ডিসঅর্ডার। ওকে, তাহলে এখানে তিনটা দিয়েছে, জেনেটিক ডিসঅর্ডার, এইডস, ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে। ওকে, যে কোনো ভাইরাল ডিজিজের ক্ষেত্রে মনে রাখবে, ভাইরাল ডিজিজের ক্ষেত্রে এগুলো টেস্ট কার্যকরী খুব। ওকে, ওকে, অ্যান্ড তারপরে কি বলেছে, এ সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ ওর আরএনএ টেকড উইথ রেডিও অ্যাক্টিভ মলিকিউল যেটাকে প্রোব বলা হয়, রেডিও অ্যাক্টিভ যেটা মলিকিউল ব্যবহার করা হয় ওটাকে প্রোব বলে। ওকে, ইজ অ্যালাউড টু হাইব্রিডাইজ টু ইটস কমপ্লিমেন্টারি ডিএনএ ইন এ ক্লোন অফ সেলস ফলোড বাই ডিটেকশন ইউজিং অটো রেডিওগ্রাফি। ভেরি ইম্পর্টেন্ট, এটা আরেকটা প্রসেস, অটো রেডিওগ্রাফিতে কী করা হয়, সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ অথবা আরএনএকে ইউজ করা হয়, তার সঙ্গে কী করা হয়, টেক করা হয়, রেডিও অ্যাক্টিভ মলিকিউল ইউজ করা হয়। ওকে, এটা মনে রাখবে। দ্য ক্লোন হ্যাভিং দ্য মিউটেড জিন উইল হ্যান্স নট অ্যাপিয়ার অন দ্য photographic film because the proof will not have complementary with the mutagens. ওকে, তো এখানে এই জায়গাটা শুধু মনে রাখবে যে এখান থেকে কোশ্চিন আসলে ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ড ব্যবহার করা হয়, ওকে, অথবা সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ, আর রেডিও অ্যাক্টিভ মলিকুল ব্যবহার করা হয়, ওই জন্য অটো রেডিওগ্রাফি বলছে। ওকে, রেডিয়েশন, বুঝতে পেরেছো, রেডিও অ্যাক্টিভ মলিকুল ব্যবহার করা হয় এখানে। তারপরে টেস্ট ইজ দ্য ইলিজা। ওকে, ইলিজা বা এলাইজা। ওকে, বেস্ট অন প্রিন্সিপাল, এখানে এটার যে প্রিন্সিপাল, এটা এর জন্য যে নীতিটা ব্যবহার করে কী করা হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন, ভেরি ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন আসবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন এর উপর ডিপেন্ড। ওকে, ইনফেকশন বাই প্যাথোজেন্স ক্যান বি ডিটেক্টেড বাই দ্য প্রেজেন্স অফ অ্যান্টিজেন্স। ওকে, অ্যান্টিজেন্সটা কী ধরনের, অ্যান্টিজেন্স বা অ্যান্টিবডি হচ্ছে গ্লাইকোপ্রোটিন জাতীয় হয়, প্রোটিন জাতীয় এবং গ্লাইকোপ্রোটিন জাতীয়। এটা কোশ্চিন আসে, অ্যান্টিজেন বা অ্যান্টিবডি কী ধরনের, প্রোটিন এগুলো এক ধরনের, কিন্তু গ্লাইকোপ্রোটিনস। ওকে, গ্লুকোজ প্লাস প্রোটিনকে একসঙ্গে কী বলা হয়, গ্লাইকোপ্রোটিন। or by the detecting the antibody synthesized against the pathogen. তাহলে অ্যান্টিজেনের বিরুদ্ধে কে কাজ করে, অ্যান্টিবডি, এটাই বলেছে। ওকে, আমাদের শরীরে অ্যান্টিজেন মানে যেগুলো বাইরে থেকে প্রবেশ করানো হয়, ওকে, যে কোনো জিনিস সেটা খারাপ, সব যেগুলো প্যাথোজেন, ওকে, অ্যান্টিজেন বলবো। ওকে, আর যখনই বডিতে অ্যান্টিজেন প্রবেশ করবে তার বিরুদ্ধে কী হচ্ছে, যদি সেটা খারাপ হয়, ওকে, বডি সেটাকে ডিটেক্ট করে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তো এগুলো ছিল। ওকে, নেক্সট আমাদের টপিক হলো ট্রান্সজেনিক অ্যানিমেলস। ওকে, ট্রান্সজেনিক যে বিভিন্ন অ্যানিমেলস তৈরি করা হয় সেগুলোকে মানে কী কী অ্যানিমেল, ট্রান্সজেনিক অ্যানিমেল, ওকে, এই মডিফাইড জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি প্রয়োগ করে, ওকে, কীভাবে মডিফাইড যে বিভিন্ন প্রাণী তৈরি করা হয়, ওকে, সে এবং কী কী তৈরি করা হয়, যেখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এক্সাম্পল আছে। ওকে, আর তারপর লাস্ট একটা ছোট্ট টপিক আছে যে ইথিক্যাল ইস্যু। ওকে, ইথিক্যাল ইস্যু মানে নৈতিক যে দিক এখানে বিষয়গুলো আছে। ওকে, এই সব পদ্ধতি মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করার আগে কী কী জিনিস ভাবতে হবে, এবং যেমন এখানে যেমন জীবকে হত্যা করা হয় কি না, যেসব সায়েন্টিস্টরা এই যে বায়োটেকনোলজি যারা ভ্যাকসিন তৈরি করছে, বিভিন্ন জীবকে হত্যা করে তাদের থেকে ডিএনএ নিয়ে, ওকে, তাদের উপর টেস্ট করছে, এই যে জিনিসগুলো বলছে এখানে, ওকে, একটা মোরাল যে নৈতিক যে জিনিস আছে। ওকে, ওই জন্য বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটির বিরুদ্ধে এগুলোর বিরুদ্ধে প্রোটেস্ট হয় যে
যে নিরীহ যে যেমন বানরকে নিয়ে টেস্ট করা হয়, ওকে, কারণ তাদের তো কথা বলতে পারে না তারা, বা ইঁদুরের উপর বেশি টেস্ট করা হয়। তো সেই জিনিসটা যাদের হিউম্যানিটি মানে দিকটা যারা ভাবে, তো সেই দিকটা একটা জিনিস আছে, সেই জিনিসগুলো সম্পর্কে এখানে বলা আছে, ওকে। সো এই ভিডিওটা দেখে নাও, ওকে, খুব ভালোভাবে মনোযোগ সহকারে এই চ্যাপ্টারটা পড়ো, ওকে। খুব ভালো চ্যাপ্টার, ইন্টারেস্টিং চ্যাপ্টার, এবং প্রত্যেকটা কোশ্চিন মানে করতে পারবে, অ্যাটেন্ড করতে পারবে নিটের, ওকে। আশা করছি তোমরা বুঝতে পারছো ভালোভাবে, ওকে, আর রেসপন্স দেবে ভিডিওগুলো কেমন হচ্ছে, ওকে। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ওকে। কনসেপ্টের উপর গুরুত্ব দেবে, আমি বারবার যে জিনিসটা বলি কনসেপ্ট, ওকে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তবেই নিটের কোশ্চেন করতে পারবে এখন, ওকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো, এবং নিটের যেসব তোমাদের বন্ধুবান্ধব যদি থাকে তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করো। আশা করছি এই ভিডিওগুলো থেকে মানে সবাই ভালোভাবে তোমরা হেল্প পাবে, ওকে, মনোযোগ সহকারে যদি তোমরা ভিডিওগুলো দেখো। সো থ্যাঙ্কস এগেইন। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট টপিক আলোচনা করবো, ওকে।